Hello, welcome you all to this video session on Gillette preparation. We will be talking about the electrical technology part. The Gillette 2019 questions we will discuss with the related explanation, not only the answer but how we can solve related similar problems that we will discuss also. We will be discussing in not in on English, also we will use Bengali. তো আমরা বাংলা ইংরেজি সব রকম মিলিয়ে এটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আজকে 2019-এর ইলেকট্রিক্যাল টেকনোলজির কোশ্চেনগুলো আলোচনা করব এবং তারপরে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেনগুলো আর একটা ভিডিওতে আলোচনা করব এবং এইভাবে আমরা বাকি সমস্ত পুরনো যতগুলো ইয়ারের কোশ্চেন পাবো এবং সিমিলার টাইপ অফ কোশ্চেন্স আলোচনা করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। This was the first question from ET. Actually 1 থেকে 20 অবধি ম্যাথসের কোশ্চেন থাকে এবং তারপরে 21 থেকে 35 অবধি থাকে ইটির কোশ্চেন। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশনে 20টা কোশ্চেন থাকে। তার বাইরে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কোশ্চেন থাকে, তাছাড়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কোশ্চেন থাকে। ওকে, আমরা তাহলে প্রথম কোশ্চেনটায় আসি। প্রথম কোশ্চেনটা বলছে কারচফস লজ আর ভ্যালিড ফর লিনিয়ার সার্কিট অনলি, নন লিনিয়ার সার্কিট অনলি, নাইদার লিনিয়ার নর নন লিনিয়ার আর বোথ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সার্কিট। এই কোশ্চেনটা আনসার করার জন্য আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ অ্যাকচুয়ালি লিনিয়ার সার্কিট অ্যান্ড হোয়াট ইজ এ নন লিনিয়ার সার্কিট, তাহলে উত্তরটা আমরা করতে পারবো। আর কারচফস ল বলতে বেসিক্যালি আমরা যেগুলো কেভিএল কেসিএল বলে বেশি পরিচিত, ভোল্টেজ ল কারেন্ট ল। ভোল্টেজ ল বলে একটা ক্লোজ লুপে অল ভোল্টেজ জায়গায় অ্যালজেব্রিক সাম নেওয়া হয়, মানে উইথ সাইন কোনো একটা পার্টিকুলার ডিরেকশানে যাচ্ছি, তাহলে ভোল্টেজ ড্রপ হলে মাইনাস, অ্যাড হলে প্লাস, ভোল্টেজ সোর্স থাকলে প্লাস। তো সেইভাবে যদি একটা ক্লোজ লুপে নেওয়া হয় তাহলে সেই সামটা জিরো হয়। আর কেসিএল বলে যে কোনো একটা জাংশন পয়েন্টে কারেন্ট জিরো হয়, সমস্ত যতটা কারেন্ট ঢুকছে একটা পয়েন্টে এবং যতটা বেরোচ্ছে সেগুলো যদি যোগ করা হয়, যদি আমরা সাপোজ কারেন্ট এন্ট্রিটাকে পজিটিভ ধরি, কারেন্ট বেরিয়ে যাওয়াটাকে নেগেটিভ ধরি, তাহলে সেইটা যোগফলটা জিরো হবে। এইটা বলে কারচফস কারেন্ট ল। এবার এখানে প্রশ্ন করছে যে এই লগুলো লিনিয়ার সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল না নন লিনিয়ার সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল না দুটোর জন্যই না কোনোটার জন্যই নয়, এইটা হচ্ছে অপশন এবং কোয়েশ্চেন। তাহলে এইটার জন্য আমরা কি করব, তাহলে নন লিনিয়ার সার্কিট কী আর লিনিয়ার সার্কিট কী এইটা একটু জানবো। তাহলে লিনিয়ার সার্কিট হচ্ছে যে সার্কিটের এলিমেন্টগুলো লিনিয়ার এলিমেন্ট। এবার সার্কিট এলিমেন্ট কোনগুলো, একটা সার্কিটে যে কম্পোনেন্টগুলো থাকে ওয়্যার বাদ দিয়ে ভোল্টেজ সোর্স ছাড়া আরও যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে একটা সার্কিট লিনিয়ার সার্কিট হতে পারে, আবার ইট কুড বি নন লিনিয়ার সার্কিট। তাহলে আমরা যদি দেখি তাহলে লিনিয়ার সার্কিট কনসিস্ট অফ, নর্মালি আমরা যে কম্পোনেন্টগুলো জানি রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, এগুলো হচ্ছে লিনিয়ার সার্কিট, এগুলো অলরেডি আমাদের পড়া। এর বাইরে তাহলে নন লিনিয়ার সার্কিট এলিমেন্ট কোনগুলো, নন লিনিয়ার যেমন ডায়োড, ট্রানজিস্টার, ফেট, মসফেট, এইসব যেগুলো আছে এগুলো হচ্ছে যেখানে কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপটা নন লিনিয়ার। এবার আমরা কিন্তু দেখেছি কি আমরা দুই রকম সার্কিটের ক্ষেত্রে অ্যানালিসিস পার্টে কিন্তু আমরা কেভিএল বা কেসিএল লাগিয়ে অ্যানালিসিসগুলো করি, যখন ফর্মুলাগুলো বার করেছি বিভিন্ন, যদি মনে করে দেখা যায় যে ট্রানজিস্টার বা ডায়োডের ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন ভোল্টেজ এবং কারেন্টগুলো নিয়ে সম্পর্কগুলো বার করি তখন ভোল্টেজ প্লাস ইন্টু কারেন্ট ইন্টু নেক্সট ভোল্টেজ আর লোড রেজিস্ট্যান্স এইভাবে করি, তার মানে বেসিক্যালি আমরা কেভিএল ইউজ করি। তাহলে কি হচ্ছে, তো নন লিনিয়ার এলিমেন্টের ক্ষেত্রেও তো কেভিএল কাজে লাগছে, কেসিএল কাজে লাগছে, আর লিনিয়ারে তো কাজে লাগেই, আমরা লিনিয়ারে সব কিছুই কেসিএল দিয়ে করি। তাহলে আলটিমেটলি কী হবে আমাদের আনসার, এখানে আনসার হবে যে আমাদের অ্যাকচুয়ালি দুটোই লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সার্কিট দুটোর ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে ফাইনালি আনসার ইজ ডি, ভ্যালিড ফর বোথ লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার সার্কিট। রাইট, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইজি কোয়েশ্চেন, এটা হচ্ছে এই ডেল্টা কানেকশান একটা দেওয়া আছে রেজিস্ট্যান্সের, ইচ আর্ম হ্যাজ 60 ওহম। এবার বলেছি ইকুইভ্যালেন্ট যদি স্টার কানেকশানটা করা হয় তাহলে কত হবে, মানে ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা অনেকটা এইরকম, যেখানে এই কোয়েশ্চেনে ডেল্টা কানেকশানগুলো দেওয়া আছে, দ্যাট ইজ আর এ আর বি আর সি দেওয়া আছে, আর এ আর বি আর সি দেওয়া আছে, আর আমাদেরকে বার করতে হবে বেসিক্যালি R1 R2 আর R3।
তাহলে এইখানে ফর্মুলাটা নিচে আমি লিখে দিয়েছি। তো এই ফর্মুলাতে কি R1 R2, এবার এখানে যেহেতু বলা আছে অল আর 60 ওহম, সো RA RB RC অল আর 60 ওহম। তাই যদি হয় তাহলে এখানে R1 R2 R3 ফর্মুলাতে বসালে কি আছে, R1 ইজ ইকুয়াল টু RB RC বাই RA প্লাস RB প্লাস RC। তার মানে এখানে যেটা হয়ে যাবে, সবগুলো যদি R হয় তাহলে এটা আলটিমেটলি R ইন্টু R ডিভাইডেড বাই 3R, দ্যাট ইজ R বাই 3, তাহলে হয়ে গেল 20 ওহম। সিম্পল। ওকে, গো টু নেক্সট কোয়েশ্চেন। এখানে বলেছে যে রিঅ্যাক্ট্যান্স অফার্ড বাই এ ক্যাপাসিটার টু এন অল্টারনেটিং কারেন্ট অফ ফ্রিকোয়েন্সি 50 হার্জ ইজ 20 ওহম। তাহলে বলছে যে 100 হার্জ হলে, ফ্রিকোয়েন্সিটা যদি 100 হার্জ হতো তাহলে রিঅ্যাক্টিভ মানে রিঅ্যাক্টিভ যে ইম্পিডেন্সটা সেটা কত হতো, রিঅ্যাক্ট্যান্স কত হতো। তাহলে আমাদের দেখতে হবে ফ্রিকোয়েন্সির সাথে রিঅ্যাক্ট্যান্সের কী সম্পর্ক। রিঅ্যাক্ট্যান্স মানে এখানে এক্স সি, যেটা আমরা এক্স লিখি, সেটা কি, এক্স সির ফর্মুলা হচ্ছে 1/2 পাই এফ সি বা 1/ω/c। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স সি বেসিক্যালি কি ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ। এক্স সি, এফটা নিচে আছে, তার মানে আমরা যদি এক্স সি ওয়ান আর এক্স সি টু করি, যেখানে এক্স সি ওয়ানে এফটা 50 হার্জ আর এক্স সি টুতে এফটা 100 হার্জ, আর এক্স সি ওয়ানটা অলরেডি দেওয়া আছে 20 ওহম, তাহলে এক্স সি টুটা কত হবে। তাহলে আমরা এখান থেকে কমনলি দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সির সাথে রিভার্স যদি হয়, মানে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তার মানে কি ফ্রিকোয়েন্সি বাড়লে ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স কম। তাহলে ওখানে 20 ওহম আছে, তাহলে আমাদের ডবল হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হাফ হয়ে যাওয়ার কথা। তাহলে এবার যদি অঙ্ক করে আমরা দেখে নিই একটু, তাহলে কি হবে, এক্সি ওয়ান এটা হবে 1/2 পাই এফ ওয়ান সি, আর এক্সি টু হবে 1/2 পাই এফ টু সি। এবার আমরা অলরেডি এক্সি ওয়ান দেওয়া আছে 20 ওহম, এক্সি টুটা বার করতে হবে, তাহলে এক্সি ওয়ান বাই এক্সি টু কী হয়ে যাবে, এফ টু বাই এফ ওয়ান হয়ে যাবে। তাহলে এক্সি টুটা কী হয়ে যাবে, এফ ওয়ান বাই এফ টু ইন্টু এক্সি ওয়ান, তাহলে দ্যাট ইজ 10 ওহম। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। এটা সহজ কোয়েশ্চেন। ল্যামিনেটেড কোরস আর ইউজড ইন পাওয়ার ট্রান্সফরমার টু রিডিউস। পাওয়ার ট্রান্সফরমারে ল্যামিনেটেড কোর কী কাজের জন্য ব্যবহার করা হয়। যাক, এখানে একটা কথা ছোট্ট করে বলে নিই যে পাওয়ার ট্রান্সফরমার আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বেসিক্যালি এটা দুটো আলাদা টাইপ। আলাদা টাইপ বলতে অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। একটা অলরেডি এফিসিয়েন্সি ভালো, মানে বেটার করার চেষ্টা করা হয়, আর একটা পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে চেষ্টা করা হয় যাতে ফুল লোডে এফিসিয়েন্সিটা ভালো হয়, মানে 100% লোডে চলবে এরকম অবস্থায় এফিসিয়েন্সি ভালো করার চেষ্টা করা হয়, বিকজ পাওয়ার ট্রান্সফরমার অলওয়েজ ফুল লোডে চালানো হয়, আদারওয়াইজ ডিসকানেক্ট করে রাখা হয়। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কী হয়, সবসময় লাগানো থাকে কিন্তু লোড মে ভ্যারি। তো এইটা নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও করব, কারণ এটা একটু অনেকগুলো পয়েন্ট আছে, এখানে একটু বলে রাখলাম। ওকে, যাই হোক, তো এই ব্যাপারটা একই, প্রত্যেকটির কোড থাকে, কোডটা ল্যামিনেটেড থাকে, কিন্তু সেটা কেন, কোন কারণের জন্য ল্যামিনেটেড করা হয়। তাহলে আমরা একটু লসেসগুলো একটু দেখি যদি আমরা, তাহলে টু টাইপ অফ লসেস ইন ট্রান্সফরমার কী থাকে, একটা থাকে কোর লস আর একটা থাকে ওয়াইন্ডিং লস। ওয়াইন্ডিং লস বলতে কপার লস যেটাকে বলি আমরা, সেটা প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিং কয়েলে হয়, আই স্কোয়ার আর লস। আর কোর লস যেটা বা আয়রন লস, সেইটা আয়রন কোরটাতে হয়, এবং সেটা দু রকমের হয়, হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কোরের লসের কথা বলা হয়েছে, তাহলে কপার লস বা কারেন্ট লস কিন্তু আনসার হবে না, তাহলে উত্তরটা হবে আইদার এডি কারেন্ট লস অর হিস্টেরেসিস লস। এবার একটু যদি আমরা দেখি যে হিস্টেরেসিস লসটা কীভাবে কমানো হয়, বেসিক্যালি হিস্টেরেসিস লসটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ স্টিলের কোর ইউজ করা হয়, সিআরজিও স্টিল বলে পাওয়ার ট্রান্সফরমারে, যেটার পারমিয়াবিলিটি খুব বেশি। তো হাই পারমিয়াবিলিটি হলে কি হয়, ও ইজিলি ওর থ্রুতে ফ্লাক্সটাকে পেরোতে দেয়। পারমিয়াবিলিটি অনেকটা কন্ডাক্টিভিটির মতো ব্যাপার, মানে ইনভার্স টু রেজিস্টিভিটি, মানে খুব ইজিলি ইট অ্যালাউজ দ্য ফ্লাক্স টু পাস থ্রু ইট। তাতে কি হয়, হিস্টেরেসিস লসটা কম হয়। আর এডি কারেন্ট লসটা হচ্ছে বেসিক্যালি কি না, যেটা ক্রস সেকশনটাতে হয়, মানে কোরের ক্রস সেকশনটা যত বেশি হবে সেখানে অনেক বেশি কারেন্ট ফ্লো করলে হিস্টেরেসিস লস হয়। তো কোরের ক্রস সেকশনটা কমানোর উপায় হচ্ছে ওটাকে অনেকগুলো সরু সরু পাতলা স্ট্রিপে ভাগ করে দেওয়া। তাহলে কোরের ক্রস সেকশন কমে গেলে সেখানে অটোমেটিক এডি কারেন্ট পাথের রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এডি কারেন্ট লস কম হবে। তাহলে ল্যামিনেটেড স্ট্রিপ ব্যবহার করা হয় বেসিক্যালি এডি কারেন্ট লসটাকে কমানোর জন্য। তাহলে আনসার উইল বি এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, এ ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ বেসিক্যালি এ এসি সিরিজ মোটর, ডিসি সিরিজ মোটর, টু ফেজ ইন্ডাকশন মোটর আর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এবার
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলা আছে ক্যাপাসিটর স্টার্ট। এবার নর্মালি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চলবে না, কারণ হচ্ছে যে ইন্ডাকশন মোটরে চলার ক্ষেত্রে একটা টর্ক তৈরির জন্য মিনিমাম দুখানা ডিফারেন্ট ফেজের আমাদের এসি সাপ্লাই দরকার, তবে গিয়ে একটা যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, যেমন তিনটে থাকলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়, তো সেরকম একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড না হলে রোটরটা ঘুরবে না। তাহলে সেই জন্য কি করা হয়, ক্যাপাসিটর স্টার্ট মানে কি সিঙ্গেল ফেজটাকেই আমরা যদি একটু স্কিমাটিকটা দেখে নিই, তাহলে কি করা হয়, মেন ওয়াইন্ডিং ছাড়াও ওটার সাথে একটা ক্যাপাসিটার লাগিয়ে সিআর আর একটা অক্সিলারি ওয়াইন্ডিং লাগানো হয়। তাতে কি হয়, একটা অলমোস্ট 90 ডিগ্রির একটা ফেজ ডিফারেন্স হয়ে গেল। তাহলে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাইকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, দিয়ে দুটো আলাদা ডিফারেন্ট ফেজ হয়ে গেল, একটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ে গেল, একটা মেন ওয়াইন্ডিংয়ে গেল। এবার এটা কিন্তু একটা রোটেটিং ফিল্ড তৈরি করবে এবং তার ফলে রোটরটা ঘুরবে। তাহলে সেই জন্যে এটাকে আমরা কীভাবে ভাবতে পারি, বেসিক্যালি এটা আসলে টু ফেজ ইন্ডাকশন মোটর, কারণ একটা ফেজকে আমি দুটো ভাগে ভাগ করে, একটা সাপ্লাই থেকে আমি দুটো কারেন্ট ভাগ করে নিচ্ছি, একটা নর্মাল উইথ যেটা এসছে সাপ্লাই, আর একটা হচ্ছে ক্যাপাসিটার লাগিয়ে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি করে নিচ্ছি। তো এর ফলে এটা অলমোস্ট আমরা এটার বদলে যদি দুটো আলাদা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সের এসি দিতাম তাহলেও এটা চলতো। তাহলে এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি টু ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে এটা ফেজার ডায়াগ্রামটা এইরকম। তাহলে দুটো ফেজ হয়ে গেল, সিঙ্গেল ফেজ সাপ্লাই কারেন্ট ইজ স্প্লিট ইন্টু টু ফেজ ডিসপ্লেসড অ্যাপার্ট বাই 90 ডিগ্রি অ্যাক্ট অ্যাজ এ ব্যালেন্সড টু ফেজ মোটর। তাহলে নেক্সট কোয়েশ্চেন আসছে, এখানে কি বলেছে, এ মোটর ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড অ্যাজ এ ডিসি মোটর বাই লুকিং অ্যাট ইটস, মানে এটা বলতে চাইছে ভিজুয়ালি একটা মোটরকে দেখে এটা যে ডিসি মোটরই সেটা কি করে আমরা বুঝতে পারি। তো বিভিন্ন পার্টসগুলোর মধ্যে কী কী দেওয়া আছে, ফ্রেম, কম্যুটেটর, শ্যাফট আর স্টেটার। তাহলে কিন্তু এখানে যদি আনসারে দেখি, বেসিক্যালি আমি একটু একেবারে ডাইরেক্ট ছবিটা দেখাবো, যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি মোটরের কম্যুটেটর, যেখানে কি হয় একটাই গোল থাকে, মাঝখানটাতে দুদিকে দুটো কার্বন ব্রাশ এবং মাঝে ইনসুলেটেড, মানে অর্ধেকটা একরকম আর অর্ধেকটা, মানে মাঝখানে একটা ইনসুলেটর দেওয়া থাকে এবং তার একদিকে কানেক্টেড থাকে একটা সাইড আর একদিকে আরেকটা আর্মেচারের, ফলে ওই দুদিকে দুটো ব্রাশ থেকে একদিকে পজিটিভ একদিকে অলওয়েজ নেগেটিভটা পাই আমরা। এবার আমরা যদি এসি মোটরের ক্ষেত্রে যাই, সেখানে কি থাকে, সেখানে স্লিপ রিং থাকে। স্লিপ রিংগুলো কীরকম দেখতে হয়, স্লিপ রিংটা এরকম দেখতে হয় অল্টারনেটারে। সেখানে স্লিপ রিংগুলো কিন্তু পুরো গোল ব্যাপারটা একটার সাথে একটা গোটা গোল লাগানো থাকে এবং আরেকটার সাথে আরেকটা ফুললি রাউন্ড একটা অবজেক্ট পুরোটা কানেক্টেড থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা যে পি এর সাথে যেটা লাগানো হচ্ছে পুরো একটা গোল লাগানো হচ্ছে, আবার কিউ এস এর সাথে আরেকটা পুরো ফুললি একটা স্লিপ রিংটা গোটা একটা মোটেটা, যেমন মাঝখানে কাটা দুদিকে ব্রাশ, এখানে দুটো জিনিস থাকে, দুটো স্লিপ রিং থাকে। ফলে এইটা দেখে আমরা ইজিলি কিন্তু মোটরটা ডিসি মোটর নাকি একটা এসি মোটর বা অল্টারনেটর এটা আমরা কিন্তু ধরে ফেলতে পারবো। সো এখানে আনসার হচ্ছে কম্যুটেটর। নেক্সট কোয়েশ্চেন, যে ডিওএল স্টার্টার আর নট সাজেস্টেড ফর স্টার্টিং লার্জ ডিসি মোটর। লার্জ ডিসি মোটর মানে কি, তার ক্যাপাসিটি অনেক বেশি, স্টার্টিংয়ে অনেকটা বেশি লোড দিয়ে চালানো হচ্ছে, সেরকম একটা ডিসি মোটর, সেখানে ডল স্টার্টার কেন ইউজ করা উচিত নয় বা কেন ইউজ করা হয় না। তাহলে আমরা দেখি এটা কী ইউজ করা হয়। বেসিক্যালি 3 পয়েন্ট স্টার্টার আর 4 পয়েন্ট স্টার্টার এগুলো ইউজ করা হয়। সেটা কীরকম হয়, স্কিমাটিকটা যদি দেখি, সেখানে বেসিক্যালি কী থাকে, একটা লার্জ রেজিস্ট্যান্স থাকে, যেটা প্রথমে কী হয়, অনেক হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করি এবং তারপর যেমন যেমন মোটরটা স্টার্ট হতে শুরু করে তেমন তেমন আমরা সেই রেজিস্ট্যান্স ভ্যালুটাকে আস্তে আস্তে কমিয়ে দিই। এটার পিছনে কারণ কি থাকে, এই হাই রেজিস্ট্যান্সটা দেওয়া হয় স্টার্টারে টু লিমিট দ্য স্টার্টিং কারেন্ট, স্টার্টিংয়ে যাতে অনেক বেশি কারেন্ট না নিয়ে নেয়, যেহেতু ব্যাক ইএমএফটা তখন তৈরি হয় না মোটরটা ঘোরেনি বলে। তারপরে কি হয়, যেমন যেমন ব্যাক ইএমএফ তৈরি হয় কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য, তেমন তেমন আমরা এখানে ঘুরিয়ে রেজিস্ট্যান্সটাকে আস্তে আস্তে জিরোতে নিয়ে চলে যাই। তো সেই ব্যাপারটা ডিওএল স্টার্টার মানে কি, ডাইরেক্টলি অন করে দিলাম, সেখানে এটা করা যায় না। এবার যদি হাই রেটিংয়ের মোটর হয়, মানে অনেক বড় মোটর হয় যার লোডের জন্য অনেক বেশি কারেন্ট নেওয়ার কথা, তো স্টার্টিং কারেন্ট হিউজ নিয়ে নেবে। তার ফলে কী হবে, মোটরের কয়েলের ক্ষতি হবে, অ্যাট দ্য সেম টাইম যে সাপ্লাই থেকে নেওয়া হচ্ছে সেই সাপ্লাইয়ের ক্ষতি হবে। তো সেই কারণে কি করা হয়, স্টার্টিং কারেন্টটা যেহেতু অনেক বেশি হয়ে যাবে, সেই কারণে আমরা ডিওএল স্টার্টার ইউজ করি না। তাহলে আনসার উইল বি ডি। ওকে, কন্ডাক্টিভিটি ইজ অ্যানালগাস টু, কন্ডাক্টিভিটিটা কোন নিচের কোনগুলোর সাথে সিমিলার। এখানে বেসিক্যালি কন্ডাক্টিভিটি বলতে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বলা হচ্ছে, আর নিচে যেগুলো দেওয়া আছে সেইগুলো রেজিস্টিভিটিটা বাদ দিয়ে বাকি তিনটেই হচ্ছে বেসিক্যালি ম্যাগনেটিক প্রপার্টি বলা হচ্ছে। মানে ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা কন্ডাক্টিভিটি, সেইটা ম্যাগনেটিক সার্কিটে কি এইটা জানতে চাইছে। আর এখানে আমি একটু পারমিয়াবিলিটি ডেফিনেশনটা দেখাবো। এই লাইনগুলো এইটা আমি একদম উইকিপিডিয়া থেকে
মোস্ট প্রবাবলি উইকিপিডিয়া থেকেই নেওয়া, যেখানে বলছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ইজ দ্য এবিলিটি অফ এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল টু সাপোর্ট ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপমেন্ট। In other words, magnetic permeability is the constant in the proportionality between magnetic induction and magnetic field intensity. মানে এটা বেসিক্যালি অন্যভাবে বললে যে conductivity is how easily current passes through a conductor. Similarly, permeability is the measure how easily magnetic flux moves through a magnetic material. মানে যার পারমিয়াবিলিটি খুব বেশি তার মানে সেই মেটেরিয়ালে অতি সহজেই ম্যাগনেটিক ফ্লাক্স মুভ করতে পারে। যেমনভাবে আমরা বলি যে মেটেরিয়াল যার কন্ডাক্টিভিটি অনেক বেশি তার মধ্যে ইজিলি কারেন্ট পাস করতে পারে। তাহলে কারেন্টের সাথে বা কন্ডাক্টিভিটির সাথে পারমিয়াবিলিটি 1:1 ম্যাপিং হয়। তাহলে আনসার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইজি কোয়েশ্চেন। which one of the following is not a standard voltage for transmission of electrical power? তাহলে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারের পাওয়ার সিস্টেম ক্লাসে কত রকম টোটাল ভোল্টেজ শুনেছি একবার যদি মনে করি, তাহলে আমরা অড ওয়ান আউট করতে পারবো। সেগুলোর মধ্যে একটা এখানে এমন পাবো যেটা আমরা শুনিনি। এবার একটু দেখি কি কি শুনেছি। সেগুলো দেখতে গেলে আমরা একদম ডোমেস্টিক সাপ্লাই 220 ভোল্ট 440 ভোল্ট, ইন্ডাস্ট্রিতে নর্মালি ইউজ হয় 1.1 কেভি 3.3 কেভি 6.6 কেভি 11 কেভি, আর তার বাইরে যেগুলো ট্রান্সমিশন লাইনে থাকে, আচ্ছা জেনারেটিং স্টেশনে 11 কেভিতে তৈরি হয়, আর বাকি ডিস্ট্রিবিউশনে ওই নর্মালি সি দ্যাট 33 কেভি 66 132 220 কেভি 232 কেভি। তাহলে এইগুলোর মধ্যে আমরা কোনটা কোথাও দেখতে পাচ্ছি না, সেটাই হচ্ছে আনসার। সো অলরেডি ইউ গেসড ইট, দিস ইজ ডি, 20 kV. Next question, the braking system of energy meter basically consists of a, তাহলে ব্রেকিং এনার্জি মিটারের তাহলে আমাদের একটু স্কিমাটিকটা দেখলে আমরা ইজি আনসারটা পেয়ে যাব। এইটা হচ্ছে স্কিমাটিক। এখানে ব্রেকিংটা কে দেয়, ওই যে গোল প্লেটটা রয়েছে মাঝের ডিস্কটা এএল যেটাকে বলছি, তার ডিস্কের একদিকে আমরা একটা দেখতে পাচ্ছি এটা অশ্বক্ষুরাকৃতি চুম্বকের মতো, বা উই ক্যান সে সি শেপড একটা ম্যাগনেট দেওয়া আছে বেসিক্যালি, সেইটাতে আমাদের ব্রেকিং সিস্টেমটা দেয়। তো এখানে বেসিক্যালি 3 রকমের সিস্টেম থাকে, একটা হচ্ছে ড্রাইভিং, একটা মুভিং সিস্টেম, আর একটা ব্রেকিং সিস্টেম। আর তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেকর্ডিং সিস্টেম, সেটা এখানে দেখানো নেই, সেটা হচ্ছে উপর দিকটাতে থাকে, সেটা বেসিক্যালি টোটাল এনার্জিটাকে রেকর্ড করে। তো এখানে তাহলে ব্রেকিংটা কে দিচ্ছে, এই ব্রেক ম্যাগনেট, যেটা হচ্ছে সি শেপড বা আমরা বলতে পারি হর্সশু শেপড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দিস ইজ হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। এক্ষুনি বললাম বেসিক্যালি যে কোন ইনস্ট্রুমেন্টটা ইন্টিগ্রেটিং টাইপ। ইন্টিগ্রেশন কথাটার অর্থ কি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে সাম, যোগ করা, কোনো একটা কার্ভের আন্ডারে এরিয়া বার করতে আমরা ইন্টিগ্রেশন করি। তো কোন জিনিসটা নিচেরগুলোর মধ্যে কোন জিনিসটা ইনস্ট্যান্টেনিয়াস রেজাল্ট না দিয়ে অনেকক্ষণ ধরে কোনো একটা কোয়ান্টিটি সব অ্যাড আপ করলে যেটা তৈরি হয়, মানে টাইম দিয়ে গুণ করে যেটা হয়, সেরকম একটা জিনিসকে মেজার করে বা রিপ্রেজেন্ট করে। এবার একটু যদি আমরা দেখি অ্যামিটার কি দেখায়, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, মানে এই মুহূর্তে একটা সার্কিটে কত কারেন্ট যাচ্ছে দেখায়। ভোল্টমিটার ভোল্টেজ দেখায়, গ্যালভানোমিটার জাস্ট কি দেখায়, ডিফ্লেকশন দেখায়, ভোল্টেজ আছে বা কারেন্ট আছে, সেটাকে আমরা অ্যামিটার হিসেবে ইউজ করতে পারি, ভোল্টমিটার ইউজ করতে পারি। আর এনার্জি মিটার কি দেখায়, তাহলে এনার্জি মানেই হচ্ছে পাওয়ার ইনটু টি, টাইম। তাহলে টোটাল মানে প্রতি মুহূর্তে কত পাওয়ার আমি ইউজ করছি, এইটা যদি 1 ঘন্টা ধরে টোটাল কত পাওয়ার ইউজ করেছি সেইটা আমাকে এনার্জি মিটার দেখাবে। এনার্জি মিটার মানে বাড়িতে যে আমরা ইলেকট্রিসিটি বোর্ডের যে মিটার থাকে, তাহলে সেটা কি গোটা মাস ধরে আমি কতটা এনার্জি খরচ করেছি সেটা দেখাচ্ছে। তাহলে ও কি করছে, যোগ করে করে যাচ্ছে, আজকে এই মুহূর্তে এত, এই মুহূর্তে এত, প্রতি মুহূর্তের পাওয়ারগুলোকে টাইম দিয়ে গুণ করে যোগ করে সে টোটাল এনার্জি কনজামশনটা দেখাচ্ছে। তাহলে সে কি, সে একটা ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে আনসার হয়ে যাবে ডি। নেক্সট কোয়েশ্চেন, এবার বলছি পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান আরসি সার্কিট কী হবে। এবার রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটেন্সওয়ালা সার্কিট, তাহলে আমরা কি জানি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি কি হয়, রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর হয় 0, সরি রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর হয় 1, কারণ হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে থাকে। তাহলে কি তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল 0, আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস অফ ফেজ অ্যাঙ্গেল, তাহলে কস 0 হচ্ছে 1। আর ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ যে কোনো ক্ষেত্রে যদি পিওর হয় তাহলে সেটা 90 ডিগ্রি ল্যাগিং অথবা 90 ডিগ্রি লিডিংয়ে থাকে, তাহলে কস 90 হচ্ছে 0। তাহলে কি 0 থেকে মানে বেসিক্যালি 1 থেকে 0-র মধ্যে যায়, মানে যদি রেজিস্টিভ হয় তাহলে হয়ে যাবে 1, আর যদি ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ হয় তাহলে হবে 1। সেইটা আমরা একটু ফেজার ডায়াগ্রামটা এখানে দেখিয়েছি, যে এখানে যদি ক্যাপাসিটিভ লোড যেহেতু বলা আছে, তাহলে ক্যাপাসিটিভ লোডে কী হয়, কারেন্টের থেকে কারেন্টটা লিডিংয়ে থাকে। তাহলে নর্মালি যদি শুধু রেজিস্টিভ হতো তাহলে দেখো ইউ আর আই কারেন্ট, এই দুটোই কিন্তু প্রথমে মানে ফিগার বিতে ইউআই আর একই ফেজে আছে,
ফেজ ডিফারেন্স 0, ওখানে দুটোই একই লম্বা হরিজন্টাল লাইন বরাবর, তাহলে তাদের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর cos 0 মানে 1। আর যখন পিওর মানে ভিসি বা ইউসি নিচে দেখাচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, ভোল্টেজটা 90 ডিগ্রি ল্যাগে আছে, মানে কারেন্ট ইজ লিডিং দ্য ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টরটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, সেই ক্ষেত্রে ফাই পুরো 90 ডিগ্রি হবে। এবার ইন বিটুইন দুটোর মাঝখানে যে কোনো এক জায়গায় একটা ভি দেখানো হয়েছে, সেই মাঝে যে কোনো জায়গায় হলে কি হবে, একটা ফাই অ্যাঙ্গেলে ওটা কি করবে, মানে ভোল্টেজ ফাই অ্যাঙ্গেল একটা থাকবে যেটা নিচের দিকে থাকবে, বেসিক্যালি সেটা কি হবে না ক্যাপাসিটার ভোল্টেজটার থেকে এগিয়ে থাকবে, আবার কারেন্টের থেকে পিছিয়ে থাকবে, মানে কারেন্টটা ফাই অ্যাঙ্গেলে লিড করবে সেটা থেকে। তো সেই ক্ষেত্রে কি হবে, ভ্যালুটা 0 আর 1 এর মাঝে যে কোনো একটা ভ্যালু হবে। এক্সট্রিম আমরা পেয়ে গেছি, হরাইজন্টালটা এক্সট্রিম হবে পাওয়ার ফ্যাক্টর 1 আর এই নিচে হবে 0, তো ওটা 0 আর 1 এর মাঝে যে কোনো একটা ভ্যালু হবে। দ্যাট ইজ আনসার ইজ বিটুইন 0 অ্যান্ড 1, ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে যে এসএমপিএস ইজ ইউজড ফর, তাহলে এসএমপিএস কি কাজে ব্যবহার হয়? এসএমপিএস কি, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো এটা বেসিক্যালি কী করে, এটাতে আমরা এসি সাপ্লাই দিই, আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি এখানে, এসি সাপ্লাই দিই, তারপর সেটাকে রেকটিফাই করে ডিসি করে নিই, তারপর একটা হাই ফ্রিকোয়েন্সি চপার দিয়ে সেখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা বিভিন্ন মানের ভোল্টেজ তৈরি করি, ডিফারেন্ট ভ্যালুজ অফ ভোল্টেজ, সেইটাকে তৈরি করে তারপরে আবার সেইটাকে এসিতে তৈরি করি প্রথমে, তারপরে সেটাকে আবার রেকটিফায়ার করে ডিসি আউটপুট দিই। তাহলে আলটিমেটলি আমরা এসি সাপ্লাই ইনপুট দিই এবং ভেতরে সব কিছু হয়ে যাওয়ার পর বিভিন্ন ভ্যালুতে ডিসি ভোল্টেজটা পাই। ইনফ্যাক্ট কম্পিউটারে আমাদের যে এসএমপিএস থাকে, আমরা এসি ইনপুট দিই এবং পাওয়ার সময় কিন্তু আমরা 15 ভোল্ট, 12 ভোল্ট, +5 ভোল্ট, -5 ভোল্ট, এইরকম সব ভোল্টেজ পাই। তো ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোলড ডিসি ভোল্টেজ পাই। তাহলে আমরা এখানে কিন্তু আনসারটা এখানে পেয়ে গেলাম যে আমরা কি পাই, বেসিক্যালি অবটেনিং কন্ট্রোলড ডিসি পাওয়ার সাপ্লাই। তাহলে এসএমপিএস ইজ ইউজড ফর অবটেনিং controlled DC power supply. So the answer is B. Next question. Right, color code for the phase and neutral wire in 230 volt AC supply. এই কালার কোডগুলোর ব্যাপারে একটু বলার আছে। কালার কোডগুলো বেসিক্যালি একবার চেঞ্জ হয়েছে, সো একটা নিউ কোড, একটা ওল্ড কোড আছে। তো সেইটা এই কোয়েশ্চেনটার রেসপেক্টে ইজি হয়ে যাবে, আমরা একটু আগে কোডটা দেখি। এইটা হচ্ছে বেসিক্যালি কোডগুলো। এবার এখানে যদি আমরা একদম কারেন্ট আইসি কোডটা দেখি, কারেন্ট কোডে দেখতে পাচ্ছি আমরা বেসিক্যালি সিঙ্গেল ফেজের লাইনটাতে দেখো থার্ড লাইনে কারেন্ট হচ্ছে ব্রাউন আর নিউট্রাল হচ্ছে ব্লু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশানে কোথাও ব্রাউন নেই, তার মানে ওরা কিন্তু কারেন্ট আইসির রেসপেক্টে কোয়েশ্চেনটা করেনি। যেই কোয়েশ্চেনটা করে থাক সে কিন্তু pre-2004 IEEE আইইই সেইটার রেসপেক্টে করেছে। এবার সেখানে দেখতে পাচ্ছি আমরা লাইনটা হচ্ছে রেড, তাহলে অটোমেটিক সমস্যাটা মিটে গেল, লাইনটা রেড এবং তার করেসপন্ডিং নিউট্রালটা হচ্ছে ব্ল্যাক। তাহলে আমাদের এখানে আনসার হবে রেড অ্যান্ড ব্ল্যাক। এটা যদি আমাদের কারেন্ট আইসি দিয়ে হতো, ইন দ্যাট কেস কিন্তু আমাদের আনসারটা হয়ে যেত ব্রাউন অ্যান্ড ব্লু। তো আমরা এটা যেহেতু এখানে ব্রাউন নেই কোথাও, রেড দিয়েই পুরোটা আছে, সো আমাদের আনসার রেড অ্যান্ড ব্ল্যাক হবে, রেড অ্যান্ড ব্লু নয় কিন্তু। ওকে, লাস্ট কোয়েশ্চেন। এখানে বলেছে যে ইলুমিনেশন লেভেল রিকোয়ার্ড ফর প্রিসিশন ওয়ার্ক ইজ অফ দ্য অর্ডার। প্রিসিশন ওয়ার্ক বলতে আমরা জেনারেলি যেরকম সূচের মধ্যে সুতো পরানো বা খুব ছোট্ট ছোট্ট লেখা বইয়ের মধ্যে পড়া, এই ধরনের কাজগুলোকে বোঝাতে চাইছি। তার জন্য কত লুমেন পার মিটার স্কোয়ার, মানে লাক্সটা কত হবে সেইটা বলছে। তো এখানে আমরা একটা পুরো দিয়েছি বিভিন্ন এনভায়রনমেন্টে কোনটার জন্য কত লাক্স হওয়ার কথা, সেখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে আমি মার্ক করে রেখেছি রুম ফর ডিফিকাল্ট রিডিং অ্যান্ড রাইটিং, তার জন্য কত আছে 538 to 1074 লাক্স লুমেন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা এই রেঞ্জে ওখানে আনসারে পাচ্ছি ডিতে 500 to 1000 লুমেন পার মিটার স্কোয়ার। তাহলে এটার আনসার আমাদের হয়ে যাচ্ছে ডি। ওকে, তাহলে এইটাই ছিল লাস্ট কোয়েশ্চেন 2019-এর ইলেকট্রিক্যাল টেকনোলজির ওপর। তাহলে থ্যাংক ইউ। এরপরে একটা নেক্সট ভিডিওতে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।